আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা তোমাদের সায়েন্স বিভাগের জন্য তোমাদের রসায়ন বইয়ের একেবারে সংক্ষিপ্ত একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আজকের এই সাজেশনের মাধ্যমে তোমাদেরকে আমি জাস্ট 5টা অধ্যায় সাজেস্ট করব, মাত্র 5টা অধ্যায় সাজেস্ট করব। সেখান থেকেই তোমাদের 5টা সৃজনশীল নিশ্চিত কমন থাকবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে না টেনে সম্পূর্ণ দেখার। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমত বলবো যে তোমাদের এই যে রসায়ন বইয়ে সর্বমোট অধ্যায় আছে কিন্তু 12টা। এই 12টি অধ্যায় থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করব মাত্র 5টা অধ্যায়, যে 5টা অধ্যায় মেইনলি টার্গেট করে পড়তে হবে শুধুমাত্র সৃজনশীলের জন্য। আর এমসিকিউ এর জন্য কিভাবে পড়বে আমি অবশ্যই ভিডিওর শেষে বলে দিব, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ করতে হবে। দেখো, প্রথমত তোমাদের এই যে 12টা অধ্যায় থেকে সর্বমোট সৃজনশীল প্রশ্ন আসবে কিন্তু 8টা। এই 8টা সৃজনশীল প্রশ্ন থেকে তোমাকে লিখতে হবে 5টা সৃজনশীল প্রশ্ন। তাহলে বুঝতেই পারতেছো সব অধ্যায় কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য আলাদা করে সমান গুরুত্ব দেওয়ার দরকার নাই। তাহলে আমরা কি করব বন্ধুরা? প্রথমত আমি তোমাদেরকে বলবো যে তোমরা সেই অধ্যায়গুলো পড়বে যেই অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে। তো এটা কিন্তু তোমাকে আগে বুঝতে হবে যে কোন অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে, আমাদেরকে সেটা আগে ধারণা নিতে হবে। তো প্রথমত দেখো, আমি তোমাদেরকে বলবো যে অধ্যায়গুলো থেকে বাধ্যতামূলক সৃজনশীল প্রশ্ন আসবেই আসবে। যেমন এখানে তোমাদের 4 নম্বর অধ্যায়টা, এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে, 2025 সালে প্রত্যেকটা বোর্ডে আসবে। 5 নম্বর অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন প্রত্যেকটা বোর্ডে আসবে। 6 নম্বর অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন প্রত্যেকটা বোর্ডে আসবে। হ্যাঁ, একটা কাজ হতে পারে, প্রশ্ন একটু রিলেটেড করে হতে পারে, যেমন 6 এর সঙ্গে কখনো 2 কে রিলেটেড করে দেয়, অথবা 6 এর সঙ্গে কখনো 7 কে রিলেটেড করে দেয়, আবার কখনো 7 এর সঙ্গে 8 কে রিলেটেড করে দেয়। তাহলে এই যে আমি যে অধ্যায়গুলো বলতেছি, এই অধ্যায়গুলোকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এখানে দেখো 4 থেকে 8 পর্যন্ত, এখানে যে 5টা অধ্যায় বললাম 4 থেকে 8 পর্যন্ত, এই 5টা অধ্যায় পড়লে তুমি 100% শিওর একেবারে 5টা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। যদি কোনো বোর্ডে, কিছু কিছু বোর্ড আছে হয়তো একটু ব্যতিক্রম হতে পারে, সেটা হচ্ছে যে এই 5টা থেকে তোমাদের 5টা কমন আসবে না, কিন্তু 4টা কমন আসবে, এটুকুতে কোনো সন্দেহ নাই। তাহলে তুমি যদি 4টাও কমন পাও, তারপরও কিন্তু আমি বলবো যে অনেক ভালো একটা কমন পেয়েছো। আর এর বাহিরে জাস্ট 2টা অধ্যায় সাজেস্ট করব, তাহলে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। তো দেখো, প্রথমত এই 5টাকে কোনোভাবে বাদ দিবে না ভাইয়া বা আপু, অবশ্যই এই 5টা অধ্যায়কে একদম মেইনলি পড়বে। এই 5টা অধ্যায় কিন্তু নিজেদের মধ্যে প্রশ্ন রিলেটেডও হতে পারে, অর্থাৎ একটা অধ্যায়ের সঙ্গে আর একটা অধ্যায়কে রিলেটেড করে দিতে পারে। যেমন এখানে তোমার হচ্ছে ওই যে বলে দিলাম যে 4 এবং 5কে রিলেটেড করে দিতে পারে, রিলেটেড প্রশ্ন হতে পারে। তারপরে তোমার হচ্ছে 6 এর সঙ্গে কখনো 2 কে রিলেটেড করে দেয়, 6 এর সঙ্গে কখনো 7 কে রিলেটেড করে দেয়। তো এরকম রিলেটেড প্রশ্ন হতে পারে। কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন হবে সেটা আমি একটু পরে বলতেছি। এরপরে দেখো, তোমরা এই 5টা অধ্যায় অবশ্যই পড়বে, বাধ্যতামূলক। এই 5টা অধ্যায়কে কোনোভাবে বাদ দেবে না। এর সঙ্গে যদি চাও যে ভাইয়া আমি এত রিস্ক নিব না, আমি জাস্ট ভালোভাবে একটা প্রিপারেশন নিতে চাই, তাহলে আমি বলবো যে তোমার জন্য আর 2টা অধ্যায় মূলত টার্গেট করে পড়তে হবে। সেটা হচ্ছে একটা 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় একটা, এই 3 নম্বর অধ্যায়টা তুমি পড়বা। এই অধ্যায় থেকে একটা সৃজনশীল সম্পূর্ণ হতে পারে, অথবা অন্য অধ্যায়ের সঙ্গে রিলেটেড হতে পারে। এরপরে এসিড ক্ষারক সমতা পড়বা। এসিড ক্ষারক সমতাকেও একটা প্রশ্ন সম্পূর্ণ হতে পারে, অথবা অন্য অধ্যায়ের সঙ্গে রিলেটেডও হতে পারে, যদি সেটা রিলেটেড হয়ে থাকে। তাহলে দেখো, আমি তোমাদেরকে বলতেছি যে 5টা আর হচ্ছে এখানে 3 নম্বর এবং 9 নম্বর, এই 2টা অধ্যায় যদি তার সঙ্গে যুক্ত করে পড়ো, তাহলে আর কোনো ঝামেলায় পড়তে হবে না 5টা সৃজনশীল নিয়ে। এখন তোমাদেরকে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে 2 নম্বর অধ্যায়টা আছে না, এই 2 নম্বর অধ্যায়টা থেকে তোমরা জাস্ট একটা কৌশল একটু ভালোভাবে দেখে যাবে। সেটা হচ্ছে যে এই অধ্যায় থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে, টপিক মূলত 2টা, সেটা হচ্ছে একটা ব্যাপন হার নির্ণয়, আর একটা হচ্ছে গ্রাফ। দেখবা একটা গ্রাফ আছে, যেটা হচ্ছে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে তরল থেকে
তাপ প্রয়োগ করলে বাষ্প, এই যে কঠিন থেকে বাষ্প পরিণত করার একটা তোমার হচ্ছে গ্রাফ আছে, আবার বাষ্প থেকে কঠিনে পরিণত করার গ্রাফ আছে। আর একটা হচ্ছে কি ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে, অর্থাৎ ওই গ্রাফ এবং যদি ব্যাপন হার দুইটা টপিক একটু দেখো, তাহলে যদি 2 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসে তুমি অ্যান্সার করতে পারবা, জাস্ট দুইটা টপিক। তাই আমি বলবো এই অধ্যায়টা ছোট্ট একটা অধ্যায়, একটু দেখে নিও, তাহলে কখনোই কোনো ঝামেলায় পড়তে হবে না। কারণ অনেক সময় এই যে 6 এর সঙ্গে 2 কে রিলেট করে দেয়, তো এটা একটু তোমাদের জন্য সহজ হবে। এরপর 3 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসার মতো টপিকও কিন্তু দুইটা, একটা হচ্ছে আমি বলবো তিনটা। 3 নম্বর থেকে প্রশ্ন আসার টপিক হচ্ছে তিনটা। একটা হচ্ছে তোমাদের রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এদের মধ্যে তুলনা। তোমার বোর্ডে যদি 24 সালে এই টাইপের প্রশ্ন আসে, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেলের তুলনা বা সাফল্য, এই বিষয়গুলো যদি তোমার 24-এ আসে তোমার বোর্ডে, তুমি যে বোর্ডে পরীক্ষা দিচ্ছ, তাহলে তোমাদের জন্য 25-এর খুব একটা গুরুত্বপূর্ণ না। ওই টপিকটা তুমি বাদ দিয়ে বাকি দুটো টপিক পড়ো। এখানে আর দুটো টপিক আছে, সেটা হচ্ছে একটা ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়মগুলো এবং আপেক্ষিক পারমাণবিক ভর, এই টপিকগুলো। এরপরে দেখো পর্যায় সারণী, এখানে আমি তো বলি যে জাস্ট দুইটা টপিক আছে, একটা হচ্ছে মৌলের অবস্থান, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা, এটা একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে, এই টাইপের যে কোনো প্রশ্ন হতে পারে। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই যে তোমার হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম, অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, বাম থেকে ডানে, ডান থেকে বামে কোথায় গেলে কি হয়, পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এই ব্যাপারগুলোই কিন্তু সবচেয়ে বেশি আসে। এই চারটা যদি একটু ভালো মতো পড়ো তাহলেই কমন পাবা। পারমাণবিক আকার এবং ব্যাসার্ধ সেম জিনিস, এর সঙ্গে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তাহলেই কমন পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি। রাসায়নিক বন্ধন থেকে তোমরা পড়বা কি জাস্ট 3টা টপিক। এখান থেকে তোমরা পড়বা হচ্ছে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, আর হচ্ছে পানিতে দ্রবণীয়তার যে ডায়াগ্রামগুলো। সমযোজী বন্ধন অবশ্যই ডায়াগ্রাম সহ, আয়নিক বন্ধন অবশ্যই ডায়াগ্রাম সহ, আর পানিতে দ্রবণীয় অর্থাৎ কোনো একটা যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হয় সেটা ডায়াগ্রাম। এই টপিকগুলো কিন্তু রাসায়নিক বন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীল প্রশ্ন আসার মতো। এরপর মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটা থেকে আসলে অনেকভাবে প্রশ্ন হতে পারে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার লিমিটিং বিক্রিয়ক, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মেইনলি ফোকাস করবে লিমিটিং বিক্রিয়ক। এরপরে দেখবা যে উৎপাদের শতকরা পরিমাণ, এরপরে মোলারিটি বা মোল সংখ্যা নির্ণয়। তো মোলারিটি নির্ণয় অথবা তোমার লিমিটিং বিক্রিয়ক, অথবা আরেকটা হতে পারে সেটা হচ্ছে যে আণবিক সংকেত নির্ণয়, স্থূল সংকেত, আণবিক সংকেত একই সাথে আছে নির্ণয়। তাহলে এই অধ্যায়টা থেকে অনেক ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম আসলে এখান থেকে করা সম্ভব। এই অধ্যায়টা তোমাদের হচ্ছে রসায়নের সবচেয়ে বড় ম্যাথের অধ্যায়। রসায়নে এত অঙ্ক আর কোনো অধ্যায় নাই যা 6 নম্বর অধ্যায়ে আছে। এরপর রাসায়নিক বিক্রিয়া, এই বিক্রিয়া অধ্যায়েও কিন্তু তোমাদের হাতে গুনে জাস্ট 2 থেকে 3টা টপিক। এর মধ্যে সবচেয়ে প্রধান টপিক হচ্ছে লা শাতেলিয়ার নীতি। তো লা শাতেলিয়ার নীতিটা পড়বে। এরপর হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়া একটি যুগপৎ ক্রিয়া। যদিও তোমাদের এই যে প্রত্যেকটা অধ্যায় এবং প্রত্যেকটা টপিক নিয়ে আমার চ্যানেলে একদম অধ্যায় ভিত্তিক লেকচার ক্লাস আছে, তুমি যদি চাও দেখে নিতে পারো, তাহলে কোনো ঝামেলায় পড়তে হবে না। যেমন লা শাতেলিয়ার নীতি নিয়ে একদম সুন্দর করে একটা ভিডিও বোঝানো আছে, তুমি যদি বুঝতে পারো, জাস্ট একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, আমি 100% শিওর থাকবো তুমি নিশ্চিত কমন পাবে। আমি কিন্তু আজকের এই সাজেশনটা দিচ্ছি শতভাগ কমনের নিশ্চয়তা নিয়ে, তুমি একদম টেনশন মুক্ত থাকো। এভাবে যদি পড়তে পারো অবশ্যই A+ নিশ্চিত হবে। এরপরে রাসায়নিক বিক্রিয়াতে বললাম লা শাতেলিয়ার নীতি, তারপর হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া একটি যুগপৎ ক্রিয়া। এরপরে কিছু বিক্রিয়া আছে যেমন সংযোজন, বিয়োজন, দহন, প্রতিস্থাপন, অধক্ষেপণ, এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়ে নিবা। এরপর রসায়নের শক্তি, এখানে জাস্ট 2টা জিনিস আছে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হলো তোমাদের অঙ্ক, কিছু অঙ্ক থাকবে, অর্থাৎ ডেল্টা এইচ এর মান নির্ণয় করতে হয়, ডেল্টা এইচ তাপ শক্তির মানটা নির্ণয় করতে হয়। এরপরে আরেকটা টপিক সেটা হচ্ছে যে তোমাদের গ্যালভানিক কোষ। এই 2টা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে রসায়ন ও শক্তি অধ্যায় নিয়ে ঝামেলায় পড়তে হবে না। এরপরে অ্যাসিড ক্ষারক সমতা, এখানে তোমাদের হচ্ছে অ্যাসিড এবং ক্ষারক কিভাবে চিনতে হবে, লবণ কিভাবে চিনতে হবে, কোনগুলো কার সঙ্গে কিভাবে বিক্রিয়া করে, বিক্রিয়াগুলো যদি একটু মনে রাখতে পারো তাহলেই সহজ হয়ে যাবে। এরপর খনিজ সম্পদ, ধাতু অধাতু, আমি বলবো যে ভাইয়া বাপ জাস্ট MCQ,
জাস্ট এমসিকিউ এর জন্য পড়ো, সৃজনশীলের জন্য পড়বার কোনো প্রয়োজন নাই। এরপরে এখন তোমরা আমাকে বলতে পারো যে স্যার বা ভাইয়া আমাদেরকে আপনি 11 নম্বর 12 নম্বর অধ্যায়কে কেন বাদ রাখলেন? আমি আসলে এগুলো বাদ রাখলাম একটা কারণে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে এই যে 11 নম্বর অধ্যায়টা 12 নম্বর অধ্যায়টা খুব কঠিন মনে হয়। তবে আমি বলবো তোমার কাছে যদি সহজ লাগে, পড়তে পারো ভাইয়া বা আপু, অবশ্যই পড়ে নাও, কারণ এই দুইটা অধ্যায় থেকে দুইটা সিকিউ আসার সম্ভাবনা আছে প্রত্যেকটা বোর্ডে। যদি দুইটা কোনোভাবে মিস হয়েও যায়, একটা মিস হবে না, তবে দুইটা আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। বুঝতে পারছো? সর্বমোট প্রশ্ন হবে 8টা, তাহলে এখান থেকেই যদি দুইটা আসে, বাকি 5টা প্রশ্ন এদিকে 7টা অধ্যায় মিলে আসবে। সুতরাং তোমাদের ঘাবড়ানোর একদমই কিছু নেই, তবে একটা আসার সম্ভাবনা আছে, দুইটাও কিছু কিছু বোর্ডে হতে পারে, এর বেশি নয়। তাহলে দেখো আমি তোমাদেরকে বললাম যে কোন অধ্যায়গুলো থেকে কিভাবে প্রশ্ন হতে পারে। এরপর তোমাদের আমি বলবো যে ভাইয়া আমি এমসিকিউ কিভাবে ভালো করতে পারি। তোমাদের প্রশ্ন যে এমসিকিউ কিভাবে ভালো করা যায়, আমি তোমাকে বলবো এমসিকিউ এর জন্য এতদিনে তোমরা যারা পরীক্ষার্থী মানুষ, এতদিনে তোমাদের নিশ্চয়ই বই সম্পর্কে ধারণা আছে এবং প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে একটু হলেও ধারণা আছে। তোমাদেরকে এখন শেষ মুহূর্তের কাজ হচ্ছে, তুমি যদি কোনো টিচারের কাছে টিউশনি করে থাকো, মানে প্রাইভেট পড়তেছো বা কোনো কোচিংয়ে যুক্ত আসো, তাহলে একটু তোমার কাজ হলো প্রথমে অধ্যায়টা এর বেসিক টার্মগুলো কি কি আছে একবার একটু হিন্টস দিয়ে নিয়ে তোমার হচ্ছে সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপার, এতদিনে নিশ্চয়ই সবাই টেস্ট পেপারও কিনে ফেলছো, টেস্ট পেপার থেকে বিগত বছরে যতগুলো প্রশ্ন আসছে, কোন প্রশ্ন আসছে, কিভাবে আসছে, উত্তরটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, ব্যাখ্যা সহকারে উত্তরটা যদি প্রত্যেকটা প্রশ্নের এমসিকিউর উত্তরগুলো যদি ব্যাখ্যা সহকারে পড়তে পারো, আমি তোমাকে শতভাগ নিশ্চিত করব তুমি 25টা এমসিকিউ এর মধ্যে ন্যূনতম 20 থেকে 22টা কমন পাবা, ন্যূনতম 20 থেকে 22টা কমন পাবা। এখন বলতে পারো যে ভাইয়া কোন কোন বোর্ড পড়বো, মানে বিগত কত বছরের প্রশ্ন পড়বো? তো আমি এর জন্য বলবো 24 পড়ো, অবশ্যই শুধুমাত্র তোমার বোর্ড ব্যতীত। 24 সালে তোমার বোর্ডে যে প্রশ্নটা আসছে সেই বোর্ডটা ব্যতীত, সেই প্রশ্নটা ব্যতীত। এরপরে 23 পড়বো। এরপরে আমি কিন্তু 21-22কে সবসময় স্কিপ করবো, এই জন্য যে কারণ 21-22 একদম সংক্ষিপ্ত সিলেবাস ছিল, যদিও 23 সালেও সংক্ষিপ্ত সিলেবাস ছিল, কিন্তু তারপরেও 23 সালে যেহেতু 100 মার্কের পরীক্ষা হয়েছে তাই 23টা পড়বো, 24 পড়বো, এদিকে 20 পড়বো, 19 পড়বো। আর 18 সালে একটাই প্রশ্ন, পুরো বাংলাদেশে 18 সালে জাস্ট এক সেট প্রশ্ন হয়েছিল, তাই একটাই প্রশ্ন, তার মানে আমি 17 পড়বো, বিগত 5টা বছরের প্রশ্ন যদি একটু অ্যানালাইসিস করে পড়তে পারো। 24 পড়বো, 23 পড়বো, 20 পড়বো, 19 পড়বো, 17 পড়বো। এই 5 বছরের প্রশ্ন যদি তুমি একটু ব্যাখ্যা সহকারে পড়তে পারো, নিশ্চিত থাকো ভাইয়া বা আপু, আমি শতভাগ তোমাকে গ্যারান্টি দেব যে তোমার এসএসসি পরীক্ষায় ন্যূনতম 20 থেকে 22টা এমসিকিউ কমন পাবা, একদম শিওর কমন পাবা। তাই অবশ্যই চিন্তা না করে আমি যেভাবে তোমাদের দিক নির্দেশনাগুলো দিলাম, এভাবে যদি তোমরা পড়তে পারো, তোমাদের রসায়ন বিষয় নিয়ে তোমাদের একদমই দুশ্চিন্তা করতে হবে না, শতভাগ কমন পাবে, নিশ্চিত থাকো। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। ধন্যবাদ।